নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে আর.এন. রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন। উনাকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই দিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে। এই দিন আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে লোকভবনে অনুষ্ঠান সম্পন্ন হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম।
এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। The power vested in me by Article 155 of the Constitution of India, I, Draupadi Murmu, President of India, hereby appoint Shri R.N. Ravi to be the Governor of West Bengal with effect from the date he assumes charge of his office. Given at Rashtrapati Bhavan, New Delhi, this 5th day of March in the year 2026, 14th Falguna, 1947 Shaka, in the 77th year of the Republic of India. With your permission, sir, may I request you to make and subscribe the oath in the presence of the Honorable, the Chief Justice Sujoy Paul of the Calcutta High Court. मैं रविंद्र नारायण रवि ईश्वर की शपथ लेता हूँ कि मैं श्रद्धापूर्वक पश्चिम बंगाल के राज्यपाल के पद का कार्यपालन करूँगा और अपनी पूरी योग्यता से संविधान और विधि का परिरक्षण, संरक्षण और प्रतिरक्षण करूँगा और मैं पश्चिम बंगाल की जनता की सेवा और कल्याण में निरत रहूँगा। এই আছে ক্যামেরাটা আপনি দেখুন না আপনার সব সুবিধা নিয়ে দেখছেন। With your permission, sir, the proceedings may now begin. Requesting everyone to rise for the national song followed by the national anthem. আরে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। অর্ডারটা খারাপ লাইটটা ঢুকেছে। পেছন দিকে লাইটটা না থাকলে খুব ভালো হবে। এই যে পর্দা না, ওটাকে বললাম পেছন দিকে লাইটটা নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না।
আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করে সংবাদ মাধ্যমে কি জানালেন দেশের প্রাক্তন মন্ত্রী, দেখুন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যে জিনিসটিকে চালানোর চেষ্টা হয়েছিল বারবার বিরোধীদের তরফ থেকে, এবং আপনারাও বলেছিলেন, আমাদের এটা আমরা বারে বারে বলতে চাই যে এটা আমাদের পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা আমরা যেটা করেছি তাতে বিভিন্ন সময় মানুষ, প্রায় 1 কোটির উপরে মানুষ আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছে, এবং বিভিন্ন স্তরে 9টি যাত্রায় আসমুদ্র, হিমাচল, পশ্চিমবঙ্গ, পাহাড় থেকে সাগর সর্বত্র মানুষ আমাদের সঙ্গে সরাসরি যোগ হয়ে দিয়েছেন। প্রত্যেকটি ব্লক, প্রায় প্রতিটি গ্রাম এই পরিবর্তন যাত্রার সঙ্গে কোনো না কোনো ভাবে সামিল হয়েছে। শহর এবং গ্রামাঞ্চলে প্রায় 2.5 কোটি মানুষ পরোক্ষভাবে আমাদের এই যাত্রার সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের নেতারা, আমাদের যারা কর্মী, সাধারণ সদস্য, সমর্থক, তারা শারীরিকভাবে এই যাত্রাকে স্পর্শ করেছেন, এবং সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে পশ্চিমবঙ্গের বাঙালি এই মুহূর্তে যে কোনো মূল্যে তৃণমূলের যে মহাজঙ্গল রাজ তার থেকে মুক্তি চায়, এবং সেই মুক্তির দিশারি হিসেবে ভারতীয় জনতা পার্টিকে একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা, লড়ে যাওয়া দল হিসেবে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। আর এই তৃণমূল কংগ্রেসের সরকার আর নেই, তার কারণ মানুষ আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। যেটুকু আছে সেটুকু 26-এর নির্বাচনের পরে আর থাকবে না। এই পুরো বিষয়, এবং তার সঙ্গে বিভিন্ন সময়ে ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী, নেতা, সদস্য, সমর্থকদের উপরে অত্যাচারের পাশাপাশি এখন বিভিন্ন সময় আদিবাসীদের বিরোধিতা করতে করতে আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার আসা যাওয়ার সময়, পশ্চিমবঙ্গের সফরের সময় যে ন্যক্কারজনকভাবে তৃণমূল কংগ্রেসের সরকার এই রাষ্ট্রপতির যে সফরসূচি তাকে ইগনোর করেছে, এবং বহু ক্ষেত্রে যে অপমানের সূচনা করেছে, অপমান করেছে, এবং বারংবার অপমানিত করার পরেও কোনো রকম ক্ষমা প্রার্থনা করেন, এই পুরো বিষয়টি পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে এবং পশ্চিমবঙ্গের আপামর বাঙালি সমাজকে খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। চলমান ঘটনা পশ্চিমবঙ্গ ব্যাপী যা চলছে রাজনৈতিক বিভিন্ন স্তরে, তাই নিয়ে আজকে আমাদের সামনে আপনাদের কাছে বলতে এসেছেন মাননীয়া দেবশ্রী চৌধুরী, আমাদের নেত্রী এবং প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন এমপি। আমাদের প্রেস কনফারেন্স এক্ষুনি দেবশ্রী শুরু করবেন। আমি দেবশ্রীকে অনুরোধ করছি এই বিষয়ে বলতে। নমস্কার, সকলকে স্বাগত।
গত 1 এবং 2 তারিখ ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার 9টি ক্ষেত্রের অনেক বড় উদ্দীপনার সঙ্গে যেটা শুরু হয়েছিল, পরবর্তীতে দোলযাত্রা হোলির পরে যখন যাত্রা শুরু হলো 5-6 তারিখে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল 1 তারিখের পর থেকে পর্যবেক্ষণ করে এতটা অধীর এবং উন্মত্ত হয়ে উঠলেন যে 28 তারিখে SIR এর সংশোধিত লিস্ট প্রকাশিত হওয়ার ঠিক 7 দিন পরে 6 তারিখে জুম্মাবার বেছে জুম্মাবারে উনি ধর্নায় বসলেন। কি দাবি? জনগণের জন্য তিনি লড়ছেন। কোন জনগণ? যারা মৃত ভোটার, যারা নকলি ভোটার বা ফার্জি ভোটার, যাদের একাধিক জায়গায় নাম ছিল, অবৈধ ভোটার, রোহিঙ্গা, জিহাদি, বাংলাদেশের থেকে যারা এসে আমাদের এখানে আগ্রাসনের ভূমিকা নিয়েছিল, তাদের নাম রাখবার জন্যে তিনি ধর্ণা মঞ্চে বসলেন জুম্মাবারে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়া হোক বা আপনাদের মেইন মিডিয়া হোক, 2006 সালের ডিসেম্বরের ওনার সেই অনশনের মতন কেউ ওনাকে মাথায় তুলল না, কেউ হাইলাইট করল না, কেউ বাহা করল না, কেউ ওনাকে বললেন না যে জনগণের জন্য উনি জীবন বিসর্জন দিচ্ছেন। কারণ এই কয়দিনের মধ্যে মঞ্চের মধ্যে নাচ, গান, ছবি আঁকা, চুটকি করা, তামাশা করা, খুনসুটি করা, এগুলো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ দেখছিল। যখন উনি বুঝলেন ওনার ধর্ণা মঞ্চটা সম্পূর্ণ একটা ফ্লপ শো হয়ে গেছে, তখন তিনি খুব ডেসপারেটনেসের সঙ্গে উনি দুটি কাজ করলেন। প্রথম কাজটি, ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি, আদিবাসী জনজাতি সমাজের মুখ, প্রথম মহিলা রাষ্ট্রপতি, যাকে নিয়ে দেশ এবং বিশ্ব গর্ব করছে, তাকে তিনি কদর্য ভাষায় আক্রমণ করলেন, অপমান করলেন। শুধু তিনি একা করেননি, তার সঙ্গে যে ছোটখাটো মন্ত্রী নেতা, তারা সবাই যে যার মতন মনের সুখে আশ মিটিয়ে অপমান করেছে। দ্বিতীয়ত উনি যেটা করলেন, তিনি হোসেন সোহরাওয়ার্দীর ভূমিকা পালন করলেন। উনি দেখলেন যে বৃহত্তর হিন্দু সমাজ পশ্চিমবঙ্গের ওনার ইন্টেনশন সম্পর্কে অলরেডি অবগত হয়ে গেছেন, সেই জন্য তিনি সেই সোহরাওয়ার্দীর কার্ড খেললেন এবং যে ভাষায় উনি কথাটা বললেন, তাতে পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের যে প্রান্তে হিন্দু বাঙালি আছেন তাদের জন্য থ্রেট করলেন এবং পরোক্ষে মুসলিম জেহাদি সমাজকে আগ্রহ করলেন, তোমরা 12টা বাজাও, তোমরা চাইলে 12টা বাজাতে পারো, আমি আছি। এই যে উনি তাসটা খেলেছেন, সেটা একটা ভয়াবহ একটা রাজনীতির পরিকল্পনা, যেটা 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ছিল সোহরাওয়ার্দীর নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্য গ্রেট বেঙ্গল কিলিং এর ডাক দিয়েছেন সেদিন প্রকারান্তরে। এটার জন্য আমরা ওনার প্রকৃত বয়ান দাবি করছি এবং হিন্দু সমাজের কাছে ওনাকে ক্ষমা চাইতে হবে এবং যে মুসলমান কমিউনিটি যাদেরকে তিনি উস্কালেন, প্রভোগ করলেন, তাদেরকে ওটাকে বুঝিয়ে বলতে হবেন যে তিনি এরম কিছু বলেননি। বিগত 2023 সালে রিসরার ঘটনা, 25 সালে মুর্শিদাবাদের ঘটনা, পরপর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশন খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। বারংবার দুধেল গাই শব্দটা প্রয়োগ করে এবং বারংবার একটি সম্প্রদায়কে উল্লেখ করে
তিনি প্রকৃতপক্ষে কি করতে চাইছেন পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ জানতে চায়। ভারতীয় জনতা পার্টি আমরা কোনো দল মত গোষ্ঠী সম্প্রদায়ের পক্ষে বা বিপক্ষে নই। ভারতবর্ষের সমস্ত মানুষ, ভারতবর্ষের নাগরিক, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা, তাদের উন্নয়ন আমাদের কাজ। যে একটি কমিউনিটির ভোট তিনি নিশ্চিত করে নিয়ে এবং আজকে যখন সেই ভোট ব্যাংক ধীরে ধীরে সরতে শুরু করেছে, মুসলমান সমাজের একটা বড় অংশ যখন বুঝতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুসলিম কার্ড আদতে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তাদের কাছে সন্দেহভাজন, তাদের জন্য নিরাপত্তাহীনতার কারণ হয়ে যাচ্ছে, তখন একটা বরিষ্ঠ অংশ দাবি তুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে মুসলমান বলে মুসলমান সম্প্রদায়কে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছেন। প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের জন্য কি কাজ করেছেন? বিগত 25-26 অর্থবর্ষে যে মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য বা তিনি যে বরাদ্দ করেছিলেন মুসলমান উন্নয়ন খাতে 5,602 কোটি টাকা, যেটা 26-27 অর্থবর্ষের জন্য 5,713 কোটি টাকা। প্রশ্ন, এই 5,602 কোটি টাকা কোথায় উনি মুসলিম 80 কোটি টাকা বরাদ্দ হয়, তখন 5,713 কোটি টাকা কিভাবে উনি কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছেন যে ডেভেলপমেন্টের কারণের জন্য 15 বছরে মুসলিম সমাজ সুরক্ষিত হয়েছে, মুসলিম যুব সমাজকে কাজের জন্য, মিস্ত্রির কাজে, রাজমিস্ত্রির লেবারের জন্য বাইরে যেতে হচ্ছে না, বা তারা সুরক্ষিত আছেন, তারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আইএএস আইপিএস এ সমস্ত জায়গায় চান্স পাচ্ছেন, বড় বড় ডাক্তার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সহযোগিতায়। এটা পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমান যারা করদাতা সমস্ত মানুষ এটা জানতে চাইছে। প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেটা করতে চাইছেন সেটা হিন্দু সমাজকে পদদলিত করে, ভাবাবেগকে সম্পূর্ণভাবে পদদলিত করে এবং যে কোনো একটা বিতর্ক তৈরির মাধ্যম দিয়ে তিনি ভেসে থাকতে চাইছেন এবং চাইছেন যে কোনো প্রকারে উনি আবার ওনার পুরনো নাটকে ফিরে যান, সেই নাটক জনতা আবার তাকে ফিরিয়ে আনবে। কিন্তু বাস্তব বলছে পশ্চিমবঙ্গের জনগণ, সব সম্প্রদায়ের মানুষ, তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না পশ্চিমবঙ্গের জনতার আর্থিক, তার সামাজিক এবং তার ধর্মীয় কোনো বিষয় সুরক্ষিত নয়। এটা দুটি সম্প্রদায়ের জন্য, যাদেরকে উনি ভয় দেখাতে চাইছেন তার বাহিনীর মাধ্যম দিয়ে, তারাও জানতে চায়, এবং যাদেরকে উনি ব্যবহার করছেন, যাদেরকে জেলে ঢোকাচ্ছেন, বেশিরভাগ জেলের মধ্যে সেই সম্প্রদায়, ওনার প্রিয় সম্প্রদায়ের মানুষ। বিভিন্ন পকেটমার থেকে যেখানে যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, যা কিছু বাজি বানানোর নাম করে যে ছাদ উড়ে যাচ্ছে এক একটা জায়গায়, সেইগুলোর মধ্যে মুসলমান সমাজ মরছে। উনি কি চাইছেন এটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের জনতা চাইছে। তাই আমরা মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেভাবে সাংবিধানিক সমস্ত প্রক্রিয়াকে, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানকে, সেটা এনআইএ হোক, সেটা সিবিআই হোক, সেটা ইডি হোক, তাদেরকে কাজে সম্পূর্ণরূপে ব্যাঘাত করছেন। শুধু নয়, কাজের ক্ষেত্রে তিনি যে সমস্ত চোর বা যাদের কাছে, যার বিরুদ্ধে এই রাষ্ট্রীয় এজেন্সিগুলো কাজ করতে যাচ্ছেন, তাদের সামনে উনি জগদ্দল পাথরের মতন দাঁড়িয়ে কি লুকোতে চাইছেন, এটা পশ্চিমবাংলার জনতা জানতে চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জবাবগুলো দিতে হবে। আর রিসেন্ট যে জিনিসটি তিনি করছেন, এসআইআর এর নামে তিনি যত রকম নাটক করছেন, ভারতবর্ষের 11টি প্রদেশে একসঙ্গে এসআইআর হচ্ছে, এসআইআর হবে, তিনি বিভিন্ন রকম ইমপিচমেন্টের নাম করে বিভিন্ন রকম কায়দা করছেন, কিন্তু মানুষ সেগুলো শুনতে চাইছে না। আর আমরাও এটা বলছি, এসআইআর মাঝপথে স্টপ হবে না। এসআইআর এর যে পরিস্থিতি হয়েছে
সেই পরিস্থিতি থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন যে এই পরিস্থিতিকে সুষ্ঠুভাবে যাদের নাম কাটা পড়েছে বা যে কোনোভাবে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলোকে সংশোধিত করে সবার নাম নিয়ে নির্বাচনে যেতে হবে। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ করছেন, বাধা সৃষ্টি করছেন, তার বিরুদ্ধেও স্টেপ নিতে হবে, না হলে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়া খুব মুশকিল। বিগত বছরগুলোতে সবকটা নির্বাচনে, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, প্রতিটি ক্ষেত্রে তার হারমাত বাহিনীকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে অরাজকতা, ত্রাসের রাজত্ব তৈরি করেছে, এবং এই ত্রাসটা সিপিএম এর সময় শুধুমাত্র রাজনৈতিক সন্ত্রাস ছিল, এখন সেটা সাম্প্রদায়িক সন্ত্রাস, যেটা দিকে দিকে ছড়িয়ে পড়ছে। সর্বত্র পুজোর ক্ষেত্রে বাধা, কালী প্রতিমাকে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া, সরস্বতী পুজো ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া, অনেক ক্ষেত্রে স্কুলগুলোতে তার পোষা মাতব্বরেরা ফতোয়া জারি করে দিচ্ছে এখানে হিন্দু কম আছে, ছাত্রছাত্রী, অতএব স্কুলে সরস্বতী পুজো বন্ধ। এইভাবে যে ডেমোগ্রাফি চেঞ্জ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে সহযোগিতা করছেন, সোহরাবুদ্দির ভূমিকা পালন করছেন, এবং আধুনিক যুগে মুসলিম লীগের যিনি ত্রাতা এবং যাকে মুসলিম লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার যিনি পথিকৃতের ভূমিকা পালন করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বৃহত্তর গোষ্ঠীর সামনে তার মানসিকতা, তার কি চলছে, কি করতে চাইছেন, এই বিষয়ে জবাব দিতে হবে। দেবশ্রী, এই মুহূর্তে সল্টলেক চত্বরে ধুমধুমার বেঁধেছে। এই যে মাদ্রাসা শিক্ষক, তাদের একটা মিছিল ছিল এবং পুলিশের সঙ্গে রীতিমতো দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা, যারা 235টা আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রী, মিড ডে মিল সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তারা আন্দোলন করছিলেন। ধুমধুমার চলছে, পুলিশ একদিক থেকে লাঠিচার্জ করছে, আন্দোলনকারীরা ঝাঁপিয়ে পড়েছে, মানে ভয়ঙ্কর অবস্থা। এই প্রশ্নটাই তো আমরা একটু আগে করলাম, এই প্রশ্নটাই বললাম, এই যে এত কোটি টাকা বরাদ্দ হচ্ছে, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? কেন মাদ্রাসার যারা শিক্ষক আছেন তাদের এই দাবি দাওয়াগুলো আন্দোলন করতে হচ্ছে? টাকাটা উনি কোন পারপাসে খরচ করছেন সেটা বোঝাতে হবে। সেটা কোথায় যাচ্ছে, কোন গর্তে গিয়ে ঢুকছে, কোন কারখানায়, বোমার কারখানায় গিয়ে ঢুকছে, সেটার উত্তর দিতে হবে। কেন মাদ্রাসার যারা কর্মচারী আছে তাদের মিড ডে মিল নিয়ে আন্দোলন করতে? বিরাট বড় অ্যামাউন্ট যেটা বরাদ্দ হয়েছে, 25-26 অর্থবর্ষ হয়েছে, 1602 কোটি টাকা, নট এ ম্যাটার অফ জোক। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আজকে মিড ডে মিল নিয়ে তাদের আন্দোলন করতে হচ্ছে, বেতন বৃদ্ধি নিয়ে করতে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে করতে হচ্ছে। এই প্রশ্নটা করছে, আপনি যে বরাদ্দ করছেন সেই বরাদ্দটা কি পারপাসে খরচ করছেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে। পরিবর্তন যাত্রার শেষ যে কর্মসূচি, আপাতত এই ব্রিগেডের যে কর্মসূচি, যেমনটা জানা যাচ্ছে, সেখানে একটি সরকারি কর্মসূচিও প্রধানমন্ত্রী রয়েছে এবং মুখ্যমন্ত্রী আমন্ত্রিত। আপনারা কি জানেন, যদি একটু বিষয়ে বলেন। দেখুন, প্রধানমন্ত্রী যখন আসেন বা যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী আসেন, ওনারা এলে যে কোনো প্রদেশে একটা সরকারি কার্যক্রম, কার্যসূচি রাখা হয়। যে কোনো মন্ত্রী, আমরা যখন যেতাম আমাদের একটা সরকারি কার্যসূচি করলে একটা মানে একটা সরকারি কাজও হয়ে যায়, আর এইটা যেটা আছে পার্টির দিক থেকে কাজ। তো প্রধানমন্ত্রীর আগমনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্যই আমন্ত্রিত, এবং ওনাকে সবার আগে আমন্ত্রণ করা হয় সব প্রোগ্রামে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্টাচার কম আছে, উনি তো সেদিন বলেই দিলেন ভাষাটা, ওনারা রোজ আসবেন, রথ তো বছরে একবার হয়, কতবার যাব, লেজুর হয়ে ঘুরবো কিনা। আসলে ওনার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, ওনার বড় আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, কারণ উনি তো স্বপ্নের মধ্যে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। তো ওনাকে যারা স্বপ্ন দেখিয়েছিলেন, উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন ইন্ডিজোট করে, আর উনি এই যে লম্ফঝম্পগুলো আর সোহরাবুদ্দির আচরণ পালন করছে, এটাও ওই কনফিডেন্স তৈরি করার মধ্যে ইন্ডিজোটের, যে আমিই পারবো প্রধানমন্ত্রী হতে, আমিই পারবো লড়াই দিতে এসআইআর সঙ্গে, ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে। যারা এই ভাবনা নিয়ে আছেন, ভারতবর্ষের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস অন্তত এত বড় ভুল করবেন না। তো ওনার যখন আইডেন্টিটি ক্রাইসিস হয়,
তখন প্রধানমন্ত্রীর সঙ্গে বা রাষ্ট্রপতির সঙ্গে যেতে কষ্ট হয়। এর আগে আমি একবার এক শব্দটা বলেছিলাম, আবারও বলছি, উনি আমিত্বে ভোগা একজন ব্যক্তি। আমিময় জীবন, আমি সর্বে সর্বা, আমি পৃথিবী, আমি ভারতবর্ষ, আমি ভারতবর্ষের সংবিধান, আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসকর্তা, আমার হাতে তৈরি করেছি, আমি পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছি, ওনার ধারণা। উনি বলেন বহুবার, আমি পশ্চিমবঙ্গ তৈরি করেছি, তাই উনি ঠিক করেছেন উনিও ধ্বংস করে যাবেন, উনি শিব, উনি ব্রহ্মা, উনি বিষ্ণু। সেই জন্য আইডেন্টিটি ক্রাইসিস থেকে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যেতে পারেন না। ওনার প্রশ্ন, দ্রৌপদী মুর্মুর মতন মানুষ রাষ্ট্রপতি হয়ে ওনার কাছে ওনাকে নমস্কার করবেন? উনি সবচেয়ে বৃহৎ ব্যক্তি, সর্ববৃহৎ, সর্বশক্তিমানা, ওনার পক্ষে রাষ্ট্রপতিকে নমস্কার করা একটু আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে। তো এই যে গ্যাস নিয়ে এত সংকট, মানে একটা ক্রাইসিস, মধ্যবিত্ত ফ্যামিলিতে সকলেই মোটামুটি চিন্তায় পড়ে গেছেন, সবাই চেষ্টা করছেন সিলিন্ডার বুকিং এর, হসপিটালগুলোতে ঠিকমতো রান্না হবে কিনা সেটা, ক্যালকাটা ইউনিভার্সিটির হস্টেলগুলো দেখা যাচ্ছে যে তারা বলছেন যে 2 দিনের মধ্যে তারা ক্যান্টিন বন্ধ করে দেবেন, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কলকাতা এবং জেলা জুড়ে, রাজ্য জুড়ে এই ক্রাইসিসটা হলো, এর সলিউশনটা কি, বা আপনারা মানুষকে কি বলবেন? দেখুন, প্রথম কথা বারবার বলা হচ্ছে কি পরিস্থিতিতে, এটা তো পশ্চিমবঙ্গের ক্রাইসিস বা ভারতবর্ষের ক্রাইসিস নয়, গোটা বিশ্বের ক্রাইসিস তৈরি হয়েছে। এই ক্রাইসিসের মোকাবেলার জন্য ভারত সরকার তৎপর, এবং ভারত সরকার আপনারা দেখেছেন, ইতপূর্বেও দেখেছেন, কঠিন থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত সরকার তৎপর থাকে, বিশেষ করে যদি কেন্দ্রে বিজেপির সরকার থাকে, প্রধানমন্ত্রী বিজেপির কেউ থাকেন। সেটা বাজপেয়ীজির সময় পোখরান বিস্ফোরণের পরে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেশকে কোন জায়গায় পৌঁছেছিলাম আমরা দেখিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির তৎকালীন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে, উদ্ভূত পরিস্থিতিতে সমস্ত বিশ্ব দেশ বলেছিল 130 কোটির জনগণ না খেয়ে মারা যাবে লকডাউন হলে, কংগ্রেসের সভানেত্রী বলেছিলেন। তো সেই পরিস্থিতিতেও কেউ না খেয়ে মারা যায়নি, একটা রাস্তার কুকুর, একটা ভবঘুরেও মারা যায়নি। এই পরিস্থিতিতে সেই মোকাবিলা ভারতীয় জনতা পার্টির নেতা তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 130 কোটি লোকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন। এই পরিস্থিতিতেও কড়া হাতে পদক্ষেপের জন্য সম্পূর্ণ চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিটা বেঙ্গলে বেশি হইচই হচ্ছে কেন? তার কারণ বেঙ্গলে যেটা খবর, যে সমস্ত গ্যাস ডিলারদেরকে গান পয়েন্টের সামনে দাঁড় করিয়ে গ্যাসকে ব্ল্যাক করে তুলে নিয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জায়গা থেকে বেরোতে হবে তো। রাষ্ট্রপতিকে গালি দিয়ে ওনার যে ছবিটা বের করেছেন, সেই ছবি থেকে একটা আন্দোলনের মধ্যে দিয়ে ওনাকে বেরোতে হবে তো। সেই একটা আর্টিফিশিয়াল আন্দোলন ওনাকে তৈরি করতে হবে, তার জন্য ক্রাইসিস তৈরিটা হয়েছে। আমরাও তো প্রশ্ন করছি, সমস্ত গ্যাস কোম্পানিগুলো যেমন এইভাবে তৎপর হবে, বিজিসিএলকেও দায়িত্ব নিতে হবে। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড যেটা আছে তাকেও দায়িত্বটা নিতে হবে না? ওনারা নিন। তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। তবে হ্যাঁ, সর্বতোভাবে পরিস্থিতি তৈরি হয়েছে ক্রাইসিসের, তার মোকাবিলা করা হচ্ছে অতি শীঘ্র। আমাদের বিশ্বাস আছে, পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেন যে এই ক্রাইসিস থেকে বেরোবে। লালবাজারের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে সর্বত্র যাতে কোথাও এই গ্যাসের সিলিন্ডার বিতরণের সময় গোলমাল না হয়, সেটা যেমন লালবাজার বলছে, লালবাজার একই সঙ্গে পরামর্শ দিচ্ছে যে ইন্ডাকশন ব্যবহার করার জন্য, মাইক্রোওয়েভ ব্যবহার করার জন্য। হ্যাঁ, সেরকম পরিস্থিতি তো হয়, একটা বিরুদ্ধ পরিস্থিতিতে বিকল্প জায়গায় যেতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ইলেকট্রিসিটির দামটাও তো আবার, এটা তো একটা বিরাট ইস্যু না? পশ্চিমবঙ্গে ইলেকট্রিক, বিশেষ করে শহরাঞ্চলে সিইএসসিতে, সেটা তো একটা বিরাট বড় একটা রইস ব্যাপার হয়ে যাবে, বড় লোকের ব্যাপার হবে ইন্ডাকশন জ্বালানো বা মাইক্রো ওভেন চালানো। আর পশ্চিমবঙ্গের কত পার্সেন্টই বা লোক আছে, কৃষক আছে যার ঘরে মাইক্রো ওভেন আছে? হ্যাঁ, ওনারা বলছেন। আবার আজকেই দেখুন, একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না একটু পরে তো লোডশেডিং হয়ে যাবে, আমার গরমের মরশুম আছে। তার মানে কি, হাত উল্টে তো দিয়েছেন। আবার বললেন আজকের দিনে এমন অবস্থা এক একটা ঘরে 4টে করে এসি থাকে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের বাড়িতে ঘর থেকে বাথরুম পর্যন্ত 17টা এসি থাকতে পারে। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের ঘরে
পাকা ঘরেও এখনো এসি লাগেনি। পশ্চিমবঙ্গের জেলাতে প্রায় 80% বাড়ি আছে এসি লাগেনি। ম্যাডাম, আপনার বাথরুমে আছে 3টে এসি, আমরা জানি, টালির চালের বাড়িতে। যাই হোক, এখনো 7 লক্ষ ভোটারের বিবেচনাধীন রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে কি ভোট হবে? দেখুন, আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার শব্দে বলেছেন এসআইআর করতে মাঝপথ থেকে যাওয়া যাবে না। কারণ যাদের নাম বাদ গিয়েছে তারা বৈধ ভোটার যারা আছেন তাদের বাদ দিয়ে ভোট হতে পারে না। কাজেই এটা শেষই হবে, এটা আমাদের থেকে আবেদন করা হয়েছে। আমাদের রাজ্য সভাপতি বারবার বলছেন কথাটা, মাঝপথে এটা হতে পারে না। এসআইআর কমপ্লিট হলে তবেই ভোট হবে। হ্যাঁ, হরমুজ প্রণালী থেকে যা সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে ইরানের সিদ্ধান্ত হয়েছে ভারতীয় জাহাজকে ছাড় দেওয়ার হরমুজ প্রণালীতে। এতে কি সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করছেন? দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীর কথা অনুযায়ী বিদেশে ঘুরতে বেড়াতে ভ্রমণে যান না। এমনকি আমরা যতটা জানি যে প্রধানমন্ত্রী নিজের যে হাওয়াই জাহাজ তার মধ্যে রাত কাটান, এক ফোঁটাও বাইরে বিলাস পেশন করেন না, ভোগ বিলাস করেন না। এই যে বিভিন্ন দেশ পরিভ্রমণ করে এটুকু তো করেছেন যে ভারতের আলাদা চিত্র, ভারতবর্ষকে আলাদা চোখে আলাদা সমীহতে সবাই দেখে। সেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আপনারা বুঝেছেন। গোটা বিশ্বের ক্ষেত্রেই এটা হয়। আমরা আশা করছি প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের বিদেশ মন্ত্রী যেভাবে লিয়াজও করছেন বা যেভাবে বৈদেশিক সম্পর্ক মজবুত করেছেন, তাতে বললাম যে প্রথম শব্দটাই মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। কংগ্রেসের পক্ষ থেকে আজ একটা মিছিল আয়োজন করা হয়েছে, কলকাতায় হবে। ইরানের উপর মানুষের যে নির্যাতন চলছে তার প্রতিবাদে কংগ্রেসের রাজ্য দপ্তরের সামনে তার একটি মিছিল আয়োজন করবে। ভারতবর্ষের কংগ্রেস ভারতীয় ইস্যু এজেন্ডা পাচ্ছে না। তখন ইরানের মানুষ কেমন আছে সেই বিষয়ে করতে হবে, কিছু তো করতে হবে। এত বড় একটা রাজনৈতিক দল, সর্বভারতীয় রাজনৈতিক দল, আপনারা বড় নির্মম। কাউকে কিছু করতে দেখলে এরকমভাবে প্রশ্ন করেন কেন? কিছু তো করবে নাকি? অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করছি। মালদা বিভাগের রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আবারও বড় সাফল্য পেল। অপারেশন যাত্রী সুরক্ষা এবং অপারেশন আমানতের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে 2 মহিলা দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। রেল মাদার প্ল্যাটফর্মে পাওয়া অভিযোগের ভিত্তিতে 22,948 ভাগলপুর সুরাট এক্সপ্রেস ট্রেনে এক মহিলা যাত্রীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা সামনে আসে। এরপর আরপিএফ, জিআরপি ও অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে বিপুল পরিমাণ চুরি হওয়া সামগ্রী, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পিস্তল, দেশি আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন, স্বর্ণ ও রৌপ্য গহনা সহ বিভিন্ন সামগ্রী, যার মোট বাজারমূল্য প্রায় 5,11,000 টাকা। রেল প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে গ্রেপ্তার হওয়া 2 মহিলা দুষ্কৃতীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে।